ডাকসু নির্বাচন কাল উৎসবমুখর পরিবেশে ভোটের প্রস্তুতি। বিএনসিসি, রোভার স্কাউট, পুলিশের পাশাপাশি রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে বিজিবি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশীদারদের নিয়ে দেশ গঠনের অঙ্গীকার তারেক রহমানের। অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা খাত পুনর্গঠনে নজর দেওয়ার আহ্বান। সাবেক সচিব শহীদ খান কারাগারে। সদ্যপ্রয়াত বদরুদ্দিন ওমরের লিখিত বক্তব্য সাক্ষ্য হিসেবে নিতে ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউশন। মুক্তিযোদ্ধাদের অপমান করে মব সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সেনাবাহিনীর। সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবে জাতীয় নির্বাচনে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্বাচন উৎসব মুখর ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কমিশন। ক্লোজ সার্কিট ক্যামেরায় 8টি কেন্দ্র মনিটরিং এর পাশাপাশি থাকছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিএনসিসি, রোভার স্কাউট, পুলিশের পাশাপাশি রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে বিজিবি। রাতের মধ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হবে ব্যালট বক্স। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। ডাকসু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার রাত 10টাতেই নির্বাচনী প্রচারণা শেষ হয়। নির্বাচনের জন্য ভোট কেন্দ্রগুলো প্রস্তুতের পাশাপাশি সাজানো হয়েছে বুথগুলো। ব্যালট পেপার এনে নির্বাচন কমিশনের কার্যালয় সিনেট ভবনে রাখা হয়েছে। 28টি পদের বিপরীতে প্রার্থী 471 জন, ভোটার প্রায় 40,000। নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। কোনো ধরনের নিরাপত্তার সংখ্যা দেখছেন না ডাকসুর চিফ রিটার্নিং অফিসার ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। আর প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, পুলিশের পাশাপাশি রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে বিজিবি। পুলিশ চেক করলে তারা হয়তো একটু অসহিষ্ণু বা অস্বস্তি বোধ করতে পারেন, সেজন্য আমাদের শিক্ষার্থীরা থাকবেন, শিক্ষকরা থাকবেন, বিএসসি থাকবেন। আমাদের ভোট কেন্দ্রের বাইরে আমাদের শিক্ষকরা থাকবেন, যাতে করে ওখানে যদি কোনো জটলা হয় সেটা আমাদের শিক্ষকরাই খুব ভালোভাবে এটা ম্যানেজ করতে পারবে। আমরা আশা করতেছি কোনো ছাত্রছাত্রী, রেসিডেন্স, নন রেসিডেন্স কেউ এসে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। তারা নির্বিঘ্নে এসে ভোট দিয়ে চলে যেতে পারবে। 7:30টায় আপনারা ভোট কেন্দ্রে থাকবেন। আপনাদের সামনে ব্যালট বাক্সগুলো ওপেন করা হবে এবং আপনাদের সামনে সিল করা হবে। নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। অনুমোদিত ব্যক্তি ছাড়া বুধবার ভোর 6টা পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ সীমিত করা হয়েছে। এদিকে ভোটের আগের দিন মধুর ক্যান্টিনে ব্রিফিং করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। অনলাইনে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তাদের। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, যত প্রতিকূল আবহাওয়া কিংবা পরিস্থিতি থাকুক, আগামীকাল সকল অপপ্রচারকারীদের জবাব আপনাদের ব্যালটের মধ্য দিয়ে দিতে হবে। এদিকে নির্বাচন উপলক্ষে ভিডিও বার্তা দিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। শিক্ষার্থীদের যে ব্যাপক আগ্রহ এবং চাহিদা, তাকে ভিত্তি হিসেবে নিয়েছি। সারা দেশের যে শুভকামনা আমাদের প্রতি, সেটিকে আমরা পাথেয় করেছি এবং এই বড় ঘটনাটিতে আমরা সবাই মিলে অংশ নিয়ে তাকে অর্থবহ করব এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ একটি ভালো উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং সমগ্র জাতির জন্য তৈরি করতে পারব। সবার সহযোগিতা চাই। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ঢাকা। রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষার্থীদের ভোটই নির্ধারণ করবে জয় পরাজয়। ডাকসু ভোট গ্রহণের সকল কার্যক্রম শেষ হয়েছে। বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ব্যালট বাক্স। ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানতে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সারওয়ার আহমদ। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। সারওয়ার, আমরা দেখছিলাম কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের সকল প্রয়োজনীয় উপকরণ পৌঁছাচ্ছে এবং এই মুহূর্তে আপনি নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ রয়েছে আমাদেরকে জানাবেন। রাত পোহালেই ডাকসু নির্বাচন, কিন্তু যতটা হাইপ বা যতটা উত্তেজনা ফেসবুকে বা গণমাধ্যমগুলোতে, ততটা উত্তেজনা কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় এলাকাতে নেই। যদিও কালকে নির্বাচনকে কেন্দ্র করে আজকে সন্ধ্যার পর থেকে পুরো বিশ্ববিদ্যালয়ে ঢোকার রাস্তাগুলো প্রশাসন তারা নিয়ে নিয়েছে তাদের নিয়ন্ত্রণে। আমরা ঢুকেছি নীলক্ষেত এই গেটটা দিয়ে। এখানে স্কাউটের সদস্যরা তাদের দায়িত্ব পালন করছে। আর আমি প্রায় ঘন্টাখানেকের মতো এখানে আছি। এর মধ্যে মাত্র একটা পুলিশের গাড়ি দেখলাম এই জায়গাটা টহল দেওয়ার জন্য। আর আমি এখন আছি অপরাজয়
রাজু ভাস্কর্যের সামনে, এখানে গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন ফেসবুক পেজের বা মোবাইল নিয়ে যে সাংবাদিক বলেন অথবা ইউটিউবার বলেন বা অ্যাক্টিভিস্ট বলেন যা আছে তার চেয়ে কম আছে ছাত্র। আমি যখন নীলক্ষেত গেটটা দিয়ে ঢুকেছি তখন এইসব গেটগুলোর সামনে, মহসিন হলের সামনে, সূর্য সেন হলের সামনে এবং এই রাস্তার উপরে জগন্নাথ হলের সামনে কিছু কিছু ছাত্রদের দেখেছি তারা দল বেঁধে, মানে আজকে যে ঢাকা ইউনিভার্সিটিটা অনেকটা খালি, বহিরাগত কেউ নেই, রাস্তা গাড়ি ঘোড়ার অতটা চাপ নেই, আমার ধারণা তারা এটা খুব এনজয় করছে, তারা দলে দলে হাঁটছে। কিন্তু আমি হেঁটে হেঁটে আসার সময় তাদের কারো কথাতে এক দুইজনের কাছে শুধু শুনেছি যে নির্বাচন নিয়ে কিছু কথা হচ্ছে, আর সবাই সবার মতো তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত আছে। তো যেহেতু ডাকসু নির্বাচন, সেহেতু স্বাভাবিকভাবে প্রার্থীদের মধ্যে যত উত্তেজনা আছে, আমি অন্তত ভোট মানে এই রাস্তায় হেঁটে যাওয়ার সময় বা হেঁটে আসার সময় যে ছাত্রছাত্রীদেরকে দেখেছি তাদের মধ্যে অতটা উত্তেজনা আছে বলে আমার কাছে মনে হয়নি। থাকতেও পারে তাদের ভিতরে, আমি অতটা অবশ্য দেখিনি। তবে যত উত্তেজনা আছে মানে বাইরে সংবাদ, যেমন আমি অফিস থেকে যখন নামছি তখনও লিফটে আমাকে একজন দিচ্ছে, আচ্ছা বলেন তো ডাকসু নির্বাচনে কে জিতবে। মানে পুরো ব্যাপারটা দেখলাম যে আমার কাছে যা মনে হচ্ছে, আসলে আমরা যেরকম সবসময় বলি না, যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নেই, তো এই পুরো ডাকসু নির্বাচন নিয়েই আমার কাছে মনে হচ্ছে যে এরকম যতটা হাইপ আছে ফেসবুকে বা অনলাইনে ততটা হাইপ কিন্তু নাই। তবে যেহেতু ডাকসু, সেহেতু নির্বাচনে কালকে যেহেতু কালকে যেহেতু সকালবেলা ভোট, তো ভোটের জন্য প্রস্তুতি কর্তৃপক্ষ পুরোটাই নিয়ে নিয়েছে। এখন কালকে দেখা যাক ছাত্রছাত্রীরা কতটা সাড়া দেয় তাদের প্রয়াতে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে কাকে নির্বাচিত করে। ধন্যবাদ। বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জানাচ্ছিলেন আহমেদ সারওয়ার। কে বা কোন প্যানেল জয়ী হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে, কালে শিক্ষার্থীরা তাদের রায় জানিয়ে দেবেন। ক্যাম্পাসে না গেলেও সাবেক ছাত্রনেতাদের চোখও এখন ডাকসুর দিকে। 2 বারের সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলছেন, পরিপক্ক একটি ছাত্র সংসদ গঠনই এখন বড় চ্যালেঞ্জ। আর 90-এর ভিপি আমানুল্লাহ আমান অভিযোগ করেছেন, হাত পা বেঁধে দিয়ে নির্বাচন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিস্তারিত নিয়াজ মাখদুমের রিপোর্ট। রাত পোহালেই ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। এই নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশার পারদও আকাশচুম্বী। তারা রায় দেবেন কে হবেন ছাত্র সংসদের পরবর্তী 1 বছরের ছাত্রনেতা। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে যে আশা জাগা নিয়ে পরিস্থিতি তৈরি হয়েছে সেদিকেই সবার নজর। ডাকসুর 2 বারের সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না মনে করেন, পরিপক্ক একটি ডাকসু এখন বড় চ্যালেঞ্জ। যারা নির্বাচিত হবেন তারা পথ দেখাবেন। আমি মনে করি সব দিক থেকে একটা ম্যাচিউর ডাকসু, মানে ওরকম একটা ডাকসু হয় এখন চ্যালেঞ্জ। এই ডাকসুকেই সম্ভব হলে আগামী দিনে সংস্কার নিয়ে যে বিতর্ক, সনদ নিয়ে যে বিতর্ক, তারপরে ঘোষণা নিয়ে যে বিতর্ক, এগুলোর পথ দেখাতে পারতে হবে। 90 ডাকসুর ভিপি আমানুল্লাহ আমানের অভিযোগ, এবারই প্রথম হাত পা বেঁধে একটা নির্বাচন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার মতে ছাত্রদলের পূর্ণ প্যানেল জয়ী হবেন। স্বাধীনতার ঘোষণা জিয়া পরিবার থেকে এসেছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন জিয়া পরিবার থেকে এসেছে, ঠিক তারেক রহমানের এই আপোষের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ আজকে 90-এর মতো আরেকটি দৃষ্টান্ত সৃষ্টি করবে। যারা ডাকসুর সাবেক ভিপি তাদের হাত পা বেঁধে রেখেছে, হাত পা বেঁধে যদি সাঁতরাতে বলে কতটুকুন সাঁতরানো যায়। প্রচারণার ক্ষেত্রে ডাকসুর প্রার্থীরা প্রতিপক্ষের প্রতি যে সহনশীলতা ও সৌজন্যবোধ দেখিয়েছেন তার প্রশংসা করেছেন 2 ভিপি। বলেন, সংঘাত না হলেও নৈতিক মানদণ্ডহীন অনলাইন যুদ্ধ বন্ধ করা উচিত। অনলাইন একটা ব্যাটল স্টার্ট হয়েছে, যেটা কোনো ইথিক্যাল মোরাল কোনো স্ট্যান্ডার্ড সেট করতে পারছেন আপনি, এটার কোনো ইম্পেডিমেন্ট বা বাধাও তৈরি করতে পারছেন না। ফলে এই যে নারী প্রার্থীদের যেরকম করে বুলিং করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, মানসিকভাবে তার আত্মসম্মানের জায়গাটা শেষ করে দিলেন। পরেরটাও তো কম খারাপ না। নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যে আচার আচরণ, কথাবার্তা, মেলামেশা, এটা ছিল, এখনো আছে এবং সেটা থাকবে। ডাকসুর সাবেক নেতারা বলেন, মূল দলের এখন দায়িত্ব পড়েছে তাদের ছাত্র সংগঠনের যারাই এই ধরনের সাইবার বুলিং সহ নীতিহীন কাজে যুক্ত হবে তাদের থামিয়ে দেয়া। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। স্বৈরাচার হটানো আন্দোলনের সহযোগীদের নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, এখন সময় স্বৈরাচারের ধ্বংস করে যাওয়া অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনে মনোযোগী হওয়ার। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঠাকুরগাঁও জেলা সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দলে গণতান্ত্রিক চর্চা বাড়াতে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করা জরুরি।
আর এটিই হবে দলের ভিত্তি মজবুত করার একমাত্র প্রক্রিয়া। বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন, বক্তব্য আমরা দিতেই পারি। প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের বক্তব্য দেবার অধিকার অবশ্যই তাদের আছে। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে, যে পরিস্থিতিতে দেশে পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে সেটি দেশ, দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনোরূপেই ভালো হবে না। ফেসিবাদের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার, জুলুম, মামলা, গুম খুনের চিত্র তুলে ধরেন তারেক রহমান। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ৩ কোটি নতুন ভোটার হলেও তারা কেউই ভোট দিতে পারেননি। আমরা যে চিত্রগুলো বিগত কয়েক বছর, বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেখেছি, মানুষের কথা বলার অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকার, জবাবদিহিতা, যে কোনো বিষয়, সব ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবং দেশে যেহেতু কোনো জবাবদিহিমূলক ব্যবস্থা ছিল না, দেশে যেহেতু জনগণের কথা বলার অধিকার ছিল, দেশে যেহেতু জনগণের মতামত দেবার অধিকার ছিল না যে কিভাবে দেশ পরিচালিত হবে, যেহেতু কোনো প্রকার জবাবদিহিতা ছিল না, জবাবদিহিতার সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ধ্বংসপ্রাপ্ত দেশের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠনের পাশাপাশি নতুন প্রজন্মের ভোটারদের প্রত্যাশা পূরণে বিএনপি আগামীতে কাজ করবে বলেও জানান তারেক রহমান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ লড়াইয়ের পর জনগণের বিজয় এসেছে। এখন জনগণের কল্যাণে কাজ করতে সবার প্রতি নির্দেশনা দেন তিনি। বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আমাদের লড়াই করেছি, সমস্যায় সামনে থেকে লড়াই করার চেষ্টা করি। যেখানে যারা আছেন প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা 15 বছর শুধু না, দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ। আজকে আপনারা যারা আছেন, আপনারা সবাই সেই সংগ্রাম লড়াই করেছেন। এই সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কে প্রাপ্ত বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সোমবার জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বিশেষজ্ঞগণের পক্ষ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শসমূহ পর্যালোচনা করা হয়। একই সঙ্গে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর দেয়া মতামত বিশ্লেষণ করা হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশন আনুষ্ঠানিকভাবে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন ও ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া ঐক্যমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন। এবার শারদীয় দুর্গোৎসবে সারা দেশে 33,000 পূজা মণ্ডপ হবে বলে জানিয়ে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এবারে পূজা আয়োজক কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হয়েছিল, এবার আরও শান্তিপূর্ণভাবে হবে। পূজা মণ্ডপের নিরাপত্তায় 24 ঘন্টা আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া দিনে 3 জন, রাতে 4 জন করে পুলিশ সদস্য মণ্ডপের পাহারায় থাকবে। মণ্ডপের নিরাপত্তায় বিশেষ অ্যাপসের ব্যবস্থা থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই পদ্ধতিতে কোনো ঘটনা থাকলে সাথে সাথে জানানো যাবে। ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে আদেশ দেন। বেলা 2:30টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে আটক রাখার আবেদন করেন শাহবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌফিক হাসান। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে রোববার রাতে শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার করে পুলিশ। সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খানকে গত রাত 2:30 ঘটিকার সময় রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর বাইরেও আপনারা জানেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং নিষিদ্ধ সংগঠন এর বেশ কিছু নেতাকর্মী তারা নানাভাবে সংগঠিত হয়ে রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন করার মাধ্যমে জনজীবনে আতঙ্ক সৃষ্টি করার প্রয়াসে লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। যে কোনো ধরনের রাষ্ট্রবিরোধী এবং সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আপনারা জানেন আগামী বছর ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের একটা সম্ভাব্য তারিখ নির্ধারণ হয়েছে। এই উপলক্ষে আমাদের প্রস্তুতি ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তার কাছে সদ্যপ্রয়াত লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দিন ওমরের দেয়া জবানবন্দি গ্রহণের জন্য ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউশন। সাংবাদিকদের কথা বলেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম। রোববার মারা যান বদরুদ্দিন ওমর। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছিলেন তিনি। এই মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামলায় এখনো পর্যন্ত 38 সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। বদরুদ্দিন ওমরের এই মামলায় ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার কথা ছিল। প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, বদরুদ্দিন ওমর মারা গেছেন, কিন্তু তার জবানবন্দি প্রসিকিউশনের কাছে আছে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তদন্ত কর্মকর্তার কাছে দেয়া সাক্ষ্য গ্রহণের জন্য ট্রাইব্যুনালে প্রসিকিউশন আবেদন করতে পারে। আর এই জন্যই বদরুদ্দিন ওমরের সাক্ষ্য জবানবন্দি হিসেবে গ্রহণের জন্য আবেদন করবে প্রসিকিউশন। মব সহিংসতা দমনে সেনাবাহিনী কাজ করছে। মুক্তিযোদ্ধাদের অপমান করে মব সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। সেনা সদরে নিয়মিত ব্রিফিংয়ে আরও জানানো হয়, জাতীয় নির্বাচনে সেনাবাহিনী কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবে। তবে এখনও তারা কোনো নির্দেশনা পায়নি। রিপোর্ট ফররুখ বাবুর। টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলার ঘটনায় সমালোচনা চলছে দেশ জুড়ে। সেখানে দুষ্কৃতকারীরা মব সন্ত্রাস চালিয়েছে। গত শনিবার রাত 12টার পর 15 থেকে 20 জন হেলমেট পরা দুর্বৃত্তের হামলার সময় কাদের সিদ্দিকী বাড়িতে ঘুমিয়েছিলেন। মব সন্ত্রাসের বিরুদ্ধে সোমবার দুপুরে সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সেনাবাহিনীর অবস্থান আবারও স্পষ্ট করা হয়। জানানো হয়, সিভিল এইড টু পাওয়ার অনুযায়ী কোনো মবের তথ্য পেলেই সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেবে। সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তো আমাদের উপর আস্থা রাখেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এ ধরনের ঘটনা আরও কমে আসবে। আরেক প্রশ্নের জবাবে এই সেনা কর্মকর্তা বলেন, ডাকসু নির্বাচনে বাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি স্বার্থন্বেষী মহল। ডাকসু নির্বাচনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই, তবুও কিছু কিছু স্বার্থান্বেষী মহল আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা আমাদেরকে ইনফ্যাক্ট কিছু প্রোপাগান্ডা করার চেষ্টা করছে, কিন্তু এই প্রোপাগান্ডা করে আসলে খুব একটা সুবিধা করতে পারবে না। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আমাদেরকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এর মাধ্যমে আমরা গ্রেফতার, আটক এবং হস্তান্তর করতে পারি। কোনো জুডিশিয়ারি বা আইনি প্রক্রিয়ায় কোনো সাজা দিতে পারি না। সো এটা একটা বিষয়। এখন সকল যে স্টেক হোল্ডার আছে আইনশৃঙ্খলা বাহিনীর, সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে একত্রে কাজ করতে হবে। অলরেডি সবাই করা শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে সেনা সদর। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।
রাজধানীর জুরাইনে মা বাবার কবরের পাশেই সমাহিত করা হয়েছে লেখক, গবেষক, বামপন্থী তাত্ত্বিক রাজনীতি কমরেড বদরুদ্দিন ওমরকে। এর আগে সকালে তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হয় তার নামাজে জানাজা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বিপ্লবের লাল পতাকায় মোড়ানো কফিনে শেষবারের মতো শহীদ মিনারে কমরেড বদরুদ্দিন ওমর। প্রথিতযশা এই বুদ্ধিজীবীর চিরবিদায়ে স্তব্ধ তার দীর্ঘদিনের সহকর্মী এবং রাজনৈতিক সহযোদ্ধারা। যত সীমাবদ্ধতাই থাকুক সবকিছু অতিক্রম করে তার এই আত্মোৎসর্গকৃত নিবেদিত জীবন, এই জীবন থেকে আজকের প্রজন্ম শিক্ষা নিতে পারে। আমাদের মুক্তির যে সংগ্রাম অব্যাহত আছে সেই সংগ্রামে বদরুদ্দিন ওমর থাকবেন। শোষকের বিরুদ্ধে শোষিতের লড়াইয়ে, স্বৈরাচারের বিরুদ্ধে জনতার লড়াইয়ে উনি সবসময় শোষিতের পক্ষে থেকেছেন, জনতার পক্ষে থেকেছেন। সমস্ত লোভ এবং লালসার বিপরীতে দাঁড়িয়ে একটা মানুষের প্রতি নিষ্ঠাবান থাকা, জনগণের বৃহত্তর স্বার্থের প্রতি, দেশের প্রতি নিষ্ঠাবান থাকা, সেই জায়গাটা বদরুদ্দিন ওমর তৈরি করেছেন। সকালে বদরুদ্দিন ওমরের মরদেহ শহীদ মিনারে আনা হলে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাও। আমি মনে করি যে উনি অনেক বড় একজন তাত্ত্বিক এবং ঐতিহাসিক হিসেবে ভূমিকা রেখেছেন। বিষয় আছে যেগুলো বামপন্থীরা ওভাবে বলেন না, কিন্তু উনি জেনেটিক্যালি মডিফাইড ক্রপের বিরুদ্ধে পর্যন্ত লিখেছেন। তা আমি সেই ক্ষেত্রে মনে করি যে আজকে আমরা একটা চিন্তাবিদকে হারালাম। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যারা অগ্রনায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন বলে আমি বিশ্বাস করি। উনি সারা জীবন বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক থাকবেন। শ্রেণী শোষণ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন লেখক, গবেষক এবং বামপন্থী রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর ভবিষ্যৎ প্রজন্মের কাছে আলোর দিশারি হয়ে থাকবেন বলে বিশ্বাস তার সহযোদ্ধাদের। তিনি সাধারণভাবে আমাদের দেশের শোষক শ্রেণী, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, এইসব অশুভ শক্তির বিরুদ্ধে জনগণের সংগ্রামকে অগ্রসর করার অবস্থানে স্পষ্ট পদক্ষেপ গ্রহণ করেছেন। তার অসংখ্য লেখনী, যে লেখনীর মধ্য দিয়ে তিনি কিন্তু প্রকৃতপক্ষেই সমাজে নিপীড়িত মানুষের কথাই বলেছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে লড়াই, তার যে চিন্তা, সেটা অবশ্যই বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে, ভবিষ্যতে করবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে এই কিংবদন্তিকে চিরনিদ্রার জন্য নিয়ে যাওয়া হয় রাজধানীর জুরাইনে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদের সাথে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। বৈঠক শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা জানান, নির্বাচনের আগে নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপের স্বার্থে নতুন দলের নিবন্ধন দ্রুত চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। নিবন্ধিত দল হিসাবে নিবন্ধন পাওয়ার জন্য সকল শর্ত পূরণ করেই আবেদন করেছিল, সেটি প্রক্রিয়াধীন আছে। আমরা নির্বাচন কমিশনের সিনিয়র সেক্রেটারির কাছে জানতে চেয়েছিলাম যে সেই প্রক্রিয়াটি কোন পর্যায়ে আছে। তারা আমাদেরকে আপডেট দিয়েছেন যে এটি ফিল্ড পর্যায় থেকে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে তাদের কাছে রিপোর্টগুলো আসছে। এই রিপোর্টগুলো কমপ্লাই করার পর তারা সবগুলো বিষয় নিয়ে হয়তো এ মাসের ভিতরেই সকল রাজনৈতিক দলের ব্যাপারে, শুধু এনসিপির ব্যাপারে না, অন্য যে কয়েকটা রাজনৈতিক দল উত্তীর্ণ হয়েছিল তাদের যাদের রিপোর্টগুলো পজিটিভ আসবে তাদের সবার ব্যাপারেই এ মাসের ভিতরেই একটি ইতিবাচক সিদ্ধান্ত দিবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে। বর্তমানে তার ভাইরাসজনিত জ্বর হয়েছে, সেরে গেলে যে কোনো দিন ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বেলা 1টার দিকে পরিচালক বলেন, নুরুল হক নূরকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হয়। তার চোয়ালের হাড় ফ্র্যাকচার ছিল, ভাঙা হাড় জোড়া লাগতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। চোখের রক্ত জমাট ছিল, সেটাও নেই। দৃষ্টিশক্তির কোনো সমস্যা নেই বলে জানান তিনি। বলেন, আগে থেকেই নুরুল হকের ঠান্ডাজনিত অ্যালার্জির সমস্যা আছে, জ্বর সেরে গেলেই ওনাকে রিলিজের ব্যবস্থা করা হবে। গত 29 আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে, লাঠি পেটায় গণ অধিকার নেতা নুরুল হক নূর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত 50 জন আহত হন।
ওনার জ্বর না আসতো তো আমরা হয়তো এই সপ্তাহে প্ল্যান করতে পারতাম। এখন জ্বর যেহেতু আছে আমরা আর একটু দেখবো আর কি। আর এই সব যা এখন চিকিৎসা চলছে এটা উনি বাসায় গিয়েও আসলে নিতে পারবে। আমাদের বোর্ড আমরা যেটা লাস্ট করেছিলাম এক্সটেন্ডেড বোর্ড, তাতে 10 সদস্যের বোর্ড করেছিলাম আমরা, এবং ওনারা যেটা রিকমেন্ড করেছেন যে ওনার হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পরে নেক্সট ফলো আপে উনি আমাদের এখানেও আসতে পারে, মানে দেশেও ফলো আপ করতে পারে অথবা বাইরেও যেতে পারে, এইভাবে রিকমেন্ড করেছেন ওনারা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, গণমাধ্যমের কর্মীদের নিরাপত্তায় শিগগিরই সুরক্ষা আইন করা হবে। একই সাথে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের প্রক্রিয়াও চলছে। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সদস্যদের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাথে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। উপদেষ্টা জানান, একাধিক মন্ত্রণালয় সম্পৃক্ত হওয়ায় নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের প্রক্রিয়া বেশ জটিল। এরপরও অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এই সরকার সব প্রক্রিয়া শেষ করতে না পারলে পরবর্তী সরকার নিশ্চয়ই তা বাস্তবায়ন করবে বলে জানান তিনি। মাহফুজ আলম বলেন, সাংবাদিকদের উপযুক্ত বেতন ভাতা ও সম্মানজনক মর্যাদা নিশ্চিত করা জরুরি। তা না হলে অনেক বিশেষ গোষ্ঠীর পাপেট হয়ে যেতে পারেন। এসব বিবেচনায় সাংবাদিকদের কল্যাণে সরকার কাজ করছে। নিরাপত্তার ইস্যুটা আমি বারবার বলেছি, এখন এটা অলরেডি লেজিসলেটিভে আমরা পাঠিয়েছি যে সাংবাদিকতা সুরক্ষা আইন যেটা সংস্কার কমিশন প্রস্তাব করেছিল এটা করে দেওয়ার ইচ্ছা আমার আছে। 9th ওয়েজ বোর্ড বাস্তবায়নের করার ইচ্ছা আছে, কিন্তু এটা এতটাই জটিল একটা প্রক্রিয়া, বিভিন্ন মন্ত্রণালয় আসলে এটার সাথে সম্পৃক্ত। তো এটা এই সময়টুকু আমি যদি পাই, আরও যে সময় দরকার আসলে এই পুরো প্রক্রিয়াটা শেষ করার জন্য, হয়তো আমি করে দিয়ে যেতে পারবো। আর যদি নাও করে দিতে পারি তাহলে অন্তত আমি একটা পর্যায় পর্যন্ত রেখে দিয়ে যাব। পরবর্তী যারা দায়িত্বে আসবেন তাদের কাছ থেকে আপনারা আশা করে এটা বুঝে নেবেন। এবার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, বিআইডব্লিউটি এর মিঠামইন প্রকল্প সহ বেশ কয়েকটি অপ্রয়োজনীয় প্রকল্প নিয়েছিল আওয়ামী লীগ সরকার। এসব প্রকল্প দিয়ে হরিলুট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সোমবার সচিবালয়ে গত 1 বছরের অর্জন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, চট্টগ্রাম বন্দরে বিদেশি প্রতিষ্ঠানকে অপারেটর হিসেবে দেয়া মানি পোর্ট বিদেশিদের হাতে দেয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, কোনো ষড়যন্ত্রই ফেব্রুয়ারির নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিকালে কেরানীগঞ্জের একটি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। রাজধানীর একটি হোটেলে ব্রাইটার্স এবং অ্যাকশন এইড বাংলাদেশের যৌথ উদ্যোগে 3 দিনব্যাপী জলবায়ু সম্মেলন বাংলাদেশ ইয়ুথ কাপ 2025-এর সমাপনী অনুষ্ঠানের সনদ প্রকাশ করা হয়েছে। সম্মেলনের সমাপনীর দিনে জলবায়ু ন্যায় বিচার ও ন্যায় রূপান্তর নিয়ে 3টি পৃথক প্যানেলে আলোচনা করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধামরাইয়ের ওয়াটার প্রোডাকশন প্ল্যান্ট উদ্বোধন করল আকিজ ভেঞ্চার। এর উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন সহ অন্যরা। হায়ার বাংলাদেশ এবার বাজারে নিয়ে এলো আলট্রা স্লিম ডিজাইনের মিনিলেট টিভি। এ আয়োজনে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াং জিং, টিভি প্রোডাক্ট হেড ফখরুল আলম, সেলস ডিরেক্টর আশরাফুল আলম এবং চাইনিজ মার্কেট হেড লি দানদান। বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো বজ্রের বিনিময়ে স্বাস্থ্যসেবা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহায়তায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে কর্মসূচি শুরু হয়েছে। সোমবার এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ডাকসু নির্বাচনকাল উৎসব মুখর পরিবেশে ভোটের প্রস্তুতি। বিএনসিসি, রোভার স্কাউট, পুলিশের পাশাপাশি রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে বিজিবি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশীদারদের নিয়ে দেশ গঠনের অঙ্গীকার তারেক রহমানের। অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা খাত পুনর্গঠনে নজর দেওয়ার আহ্বান। সাবেক সচিব শহীদ খান কারাগারে সদ্যপ্রয়াত বদরুদ্দিন ওমরের লিখিত বক্তব্য সাক্ষ্য হিসেবে নিতে ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউশন। মুক্তিযোদ্ধাদের অপমান করে মব সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সেনাবাহিনীর। সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবে জাতীয় নির্বাচনে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।